দেখেন, টিম্বার বলতে হচ্ছে আমরা কি বুঝি, যে ডেনোটস স্ট্রাকচারাল উড অবটেইন ফ্রম ট্রি। নরমালি হচ্ছে আমরা মানে গাছ থেকে বিভিন্ন রকমের কাঠ পাই না? জি স্যার। এই কাঠগুলা আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, ফার্নিচার তৈরি করতে ব্যবহার করি। আবার কিছু কিছু কাঠ হচ্ছে দেখবেন স্ট্রাকচারাল পারপোজে, বিভিন্ন মানে গ্রামে দেখবেন যে এখনো অনেক বিল্ডিং এ হচ্ছে এরকম উপরে দেখবেন বিম হিসাবে কাঠ ইউজ করে। জি স্যার। হ্যাঁ তো যখন হচ্ছে একটা কাঠ আমরা স্ট্রাকচারাল পারপোজে ইউজ করব, ঠিক আছে, ওই কাঠটাকে আমরা তখন টিম্বার বলতে পারবো। স্যার, যে যখন স্যার কাঠটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে স্ট্রাকচারাল পারপোজে ইউজ হচ্ছে, ওই কাঠটা হচ্ছে কি টিম্বার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, স্ট্যান্ডিং ট্রি ইজ কল্ড স্ট্যান্ডিং টিম্বার, মানে যেই গাছটা হচ্ছে একদম সোজা দাঁড়ায় আছে এটাকে হচ্ছে কি বলে, এটাকে হচ্ছে স্ট্যান্ডিং টিম্বার বলে। যাই হোক, তারপর when a tree has been cut and its stems and branches are roughly converted into pieces of suitable lengths, it is known as rough timber। মানে যখন আপনার একটা গাছ কাটা হয়, এটার যে কাণ্ড, তারপর যে ব্রাঞ্চেস মানে শাখা প্রশাখা গুলো আছে, এগুলোকে হচ্ছে বিভিন্ন সুইটেবল লেন্থ, মানে আমার কাজ করতে সুবিধা হবে এরকম সাইজে মানে পিস পিস করে কেটে ফেলা হয়। এই জি স্যার। এই যে আমি একটা গাছের কাণ্ড বা শাখা প্রশাখা গুলাকে কেটে বিভিন্ন সুইটেবল সাইজে কনভার্ট করতেছি, এইটাকে বলে হচ্ছে রাফ টিম্বার। এটা কিন্তু ফাইনাল আউটপুট না, এটা কিন্তু আপনি এজ এ টিম্বার হিসেবে স্ট্রাকচারাল পারপোজে ইউজ করতে পারবেন না, এটা হচ্ছে জাস্ট একটা জি রাফলি স্যার। অবস্থায় আছে। ঠিক মানে আছে। স্যার গাছটা কাটার পরে যখন কাটা হয় প্রথম। হ্যাঁ, মানে মেইন গাছটা কাটার পরে যখন ছোট ছোট পিস পিস করতেছি আমি আমার গাছের মেইন যে কাণ্ডটা, তারপর হচ্ছে যে শাখা প্রশাখা গুলো আছে, এগুলোকে আরো পিস পিস করতেছি, এটাকে বলা হচ্ছে রাফ টিম্বার। এই রাফ টিম্বারকে আরো প্রসেস করে দেন আমি ফাইনালি ইউজেবল টিম্বারে কনভার্ট করব। ঠিক আছে। জি স্যার। স্যার আচ্ছা। আপনি কি স্যার ইউজেবল যে টিম্বার গুলো, এটা স্যার হ্যাঁ, আমরা স্যার বিভিন্ন স্যার কলাম ঢালাই দেওয়ার সময় যে একটা ফর্মা বানাই, এটার কথা হ্যাঁ। বলতেছেন স্যার? না 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 না, না। ওইটা তো ফর্মওয়ার্ক, ওইটা জাস্ট হচ্ছে ফর্মওয়ার্ক। ওইটা কিন্তু আপনার নর্মালি অত হাই কোয়ালিটির কাঠ না হইলেও চলে, জাস্ট নর্মাল লো কোয়ালিটির কাঠের যে তক্তা বা এগুলো দিয়ে হচ্ছে ফর্মা বানানো যায়। বাট এই যে টিম্বারের কথা বলতেছি, আপনি বাংলাদেশে মানে স্ট্রাকচারাল পারপোজে শহরে দেখবেন অত একটা ব্যবহার হয় না। বাট আপনি রাঙ্গামাটি যান, আপনি খাগড়াছড়ি যান, ওইখানে যে রিসোর্ট গুলো আছে, বা আপনি গ্রামের দিকে যান, ওইখানে দেখবেন অনেক বিল্ডিং এ হচ্ছে, যেহেতু গ্রামে গাছ অ্যাভেলেবেল, যারা গ্রাম সাইডে থাকে তারা দেখবেন যে এক একজন অনেকগুলা গাছের মালিক। তো তারা যখন বিল্ডিং টিল্ডিং করতে যায়, তারা চিন্তা করে যে আমি একটা আরসিসি মানে বিম বা আরসিসি কলাম তৈরি না না করে, আমার তো নিজেরই গাছ আছে, আমি একটা গাছের কলাম বা গাছের বিম ইউজ করতে পারলে আমার কস্টিংও কমতেছে, প্লাস হচ্ছে কি আপনার মানে যেহেতু অ্যাভেলেবেল আছে করতেছে, বাট ও শহরে স্যার, আপনি মানে পাবেন না ওই স্যার কিন্তু। মানে স্যার গ্রাম ছেড়ে যে স্যার যেমন স্যার কাঠের যে খাম্পা গুলো আছে স্যার, খাম্পোস্ট গুলো আছে এগুলোর মতো স্যার, তাই না? হ্যাঁ হ্যাঁ, রাস্তায় ইলেকট্রিক্যাল যে খাম্বা আরে ছিল না আগে টিনের দেখবেন, ঘরগুলাতে তো ইউজ করেই টিনের গ্রামে। ঘরগুলোতে হচ্ছে উপরে দেখবেন ক্রস হ্যাঁ স্যার, বরাবর বিম হিসেবে ইউজ করে। হ্যাঁ ঠিক আছে। সেটাই। আর শহরেও দেখবেন যে ইলেকট্রিক পোল গুলা অনেক সময় এরকম কাঠের ইলেকট্রিক পোল থাকে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখেন যে আমার একটা কাজ করে না কেন, একটু দাঁড়ান। আচ্ছা, when a roughly converted timber is further sawn and converted into commercial size such as plank, logs, batten, post, beam, it is called converted timber। তার মানে এই যে রাফ টিম্বারটা, এই রাফ টিম্বারটাকে মনে করেন একটা রাফ টিম্বার হচ্ছে সাপোজ এরকম একটা গাছের গুড়ি মনে করেন। ঠিক আছে। এই গাছের গুড়িটাকে আপনি হচ্ছে আরো মানে কাটাকুটি করে এটাকে বিভিন্ন শেপ দিবেন না। জি একটা স্যার। হইতে পারে প্ল্যাঙ্ক মানে তক্তা, এরকম হ্যাঁ, দেখবেন যে আহ ফ্ল্যাট একদম। এরকম তক্তা শেপের কিছু শেপ দেওয়া হয়। তারপর লগ, লগ মানে হচ্ছে এই যে গাছের গুড়িগুলো এরকম ছোট ছোট গুড়ি, এগুলাকে বল, এগুলাকে হচ্ছে লগ বলে। তারপর ব্যাটেন হচ্ছে সম্ভবত আপনার এরকম তক্তা টাইপের কিছু, পোস্ট হচ্ছে তো বুঝতেছেন যে এরকম ইলেকট্রিক পোল বা পোস্ট যেগুলো আছে, আর বিম মানে আমি যদি কাঠের কোনো বিম শেপ দিই তাহলে হচ্ছে এই যে আমি আমার রাফ টিম্বারটাকে কনভার্ট করে মানে ফার্দার কাটাকুটি করে হচ্ছে প্রসেসিং করে শেপ। বিভিন্ন শেপ কি বলবো শেপে কনভার্ট করতেছি, এই জিনিসটাকে বলা হচ্ছে কনভার্টেড টিম্বার। তাহলে ফার্স্টে হচ্ছে নরমাল স্ট্যান্ডিং টিম্বারকে আমি কি করলাম, কাটাকুটি করে রাফ টিম্বারে কনভার্ট করলাম, রাফ টিম্বারকে আরো ফার্দার কাটাকুটি প্লাস প্রসেসিং করে কিসে কনভার্ট করতেছি, কনভার্টেড টিম্বারে। ঠিক আছে। আচ্ছা, এতটুকু আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা সামনে চলে যাই। দেখেন, ডিফারেন্স বিটুইন উড এন্ড টিম্বার, মানে কাঠ আর টিম্বারের মধ্যে আসলে পার্থক্যটা কোন জায়গায়। উড ইনক্লুডস অল টাইপ অফ উড হুইচ মে বি বার্নিং উড, মানে জ্বালানি হিসেবে আমরা যে কাঠটা ব্যবহার করি এটাও উড বা কাঠ, স্ট্রাকচারাল উড। আপনি যদি কোনো একটা বিল্ডিং এর বিম কলাম হিসেবে কাঠ ব্যবহার করেন,
এটাকেও আপনি কি বলতে পারেন, এটাকেও আপনি আপনাকে মতো শুনতেছেন? জি স্যার, শুনতেছি স্যার। আচ্ছা, আমি ভাবছি কারেন্ট টারেন্ট চলে গেছে বোধহয়। আচ্ছা যাই হোক, না স্যার। আমি যখন স্ট্রাকচারাল পারপোজে কোনো একটা কাঠ ব্যবহার করতেছি, এটাকেও আমি উড বলতে পারি। বাট ফার্নিচার তৈরি করতে আমি যে কাঠটা ব্যবহার করতেছি এটাকে ফার্নিচার। কিন্তু দেখেন যে হাউএভার উড ইউজড অ্যাজ এ স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল ইজ কল্ড টিম্বার। যখন আমি একটা কাঠকে হচ্ছে স্ট্রাকচারাল পারপোজে ইউজ করতেছি তখন ওইটাকে কিন্তু আমি আর কাঠ বলতেছি না, ওটাকে আমি কি বলতেছি? টিম্বার টিম্বার স্যার। বলতেছি। আচ্ছা, অ্যাডভান্টেজেস অফ ইউজিং টিম্বার, আমি মানে অ্যাজ এ স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল বা অ্যাজ এ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে টিম্বার কেন ব্যবহার করবো? আমার তো অ্যাভেলেবল স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল হিসেবে স্টিল আছে, কনক্রিট আছে। তো আমি স্টিল কনক্রিট, অবশ্যই আমাদের দেশে স্টিল কনক্রিটই বেশি ইউজ হয়, কাঠও তো একটা ইউজ হয় না মানে এই শহর দিকে কনস্ট্রাকশন গুলোতে। বাট মানে আমি কাঠ কেন ইউজ করবো আসলে, বা কাঠ ইউজ করলে কি কি বেনিফিট পেতে পারি? দেখেন, ইজিলি অ্যাভেলেবেল এভরিওয়্যার, মানে দেখবেন যে সবখানেই তো গাছ অ্যাভেলেবেল আছে, বাট শহরে হয়তো গাছপালা কম, গ্রামের দিকে একটু বেশি অ্যাভেলেবেল। তারপর দেখেন যে হাই স্যালভেজ ভ্যালু। এই স্যালভেজ ভ্যালু কথাটার মানে হচ্ছে ভাঙারির দোকানের নাম শুনছেন না, যে লোহা লক্কর বিক্রি করে? জি স্যার। তো এই স্যালভেজ ভ্যালু মানে হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু বলে এটাকে, যে পুরান জিনিস বিক্রি করলে যে ভ্যালুটা আমরা পাই। মানে মনে করেন একটা জিনিস আপনার বাসায় 10 বছর 15 বছর ইউজ হয়েছে, এটাকে যখন আপনি পুনরায় বিক্রি করতেছেন ভাঙারির দোকানে, আপনি একটা জি স্যার। স্ক্র্যাপ ভ্যালু বা স্যালভেজ ভ্যালু পান। তো কাঠের স্যালভেজ ভ্যালু অনেক হাই, কারণ আপনি এরকম একটা কাঠ দেখবেন যে আপনার বিল্ডিং, মনে করেন যে একটা বিল্ডিং এর মধ্যে মনে করেন অলরেডি এরকম কাঠের বিম কলাম আছে। তো কোনো কারণে আপনার ওই বিল্ডিংটা ভেঙে ফেলা লাগতেছে, আপনি যখন ওই বিল্ডিংটা ভেঙে ফেলবেন, ওই ভাঙা বিল্ডিং থেকে আপনি যে কাঠগুলা পাবেন এগুলাকে আপনি আবার কি করতে পারতেছেন, বিভিন্ন জায়গায় রিইউজ করতে পারতেছেন, জ্বালানি বা ফুয়েল হিসেবে ইউজ করতে পারতেছেন, বা এগুলাকে অন্য শেপে কনভার্ট করে আপনি ফার্নিচার তৈরি করতে পারতেছেন। তো মেইন জিনিস কি, এটা আসলে মানে স্যালভেজ ভ্যালু আছে, মানে এটাকে আবার রিইউজ করা যায় বা এটাকে অন্য কিছুতে কনভার্ট করে ফার্নিচার বা এজ এ ফুয়েল হিসেবে ইউজ করা যায়, ঠিক আছে? তারপর দেখেন যে ক্যান বি ট্রান্সপোর্টেড ইজিলি বাই কনভার্টিং ইনটু স্মল কমার্শিয়াল সাইজেস। মানে এইটাকে আপনার যে একদম আমি একটা কাঠের গুড়ি বা গাছের গুড়ি অনেক বড় সাইজের পেলাম, এটাকে আমাকে কষ্ট করে ট্রান্সপোর্ট করতে হবে না, আমি চাইলে এটাকে বিভিন্ন কমার্শিয়াল যে সাইজ, ছোট ছোট সাইজে কনভার্ট করে আমি ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করে নিয়ে যেতে পারবো। তারপর দেখেন যে ওয়ার্কিং উইথ টিম্বার, মানে আমি যে কাঠের কাজগুলা করব, আমার একটা বিল্ডিং এর মধ্যে কাঠের একটা বিম মনে করেন যে ভেঙে গেল, একটা কলাম মনে করেন একটু মানে নষ্ট হয়ে গেল, তো আমি যখন একটা কাঠের স্ট্রাকচারের রিপেয়ারিং কাজ করব, অল্টারেশন মনে করেন যে আপনি চেঞ্জ করবেন, একটা কাঠের বিম এক্সিস্টিং অবস্থায় আছে, ওইটাকে চেঞ্জ করে আমি ওই জায়গায় আরেকটা বড় সাইজের কাঠের বিম ইনস্টল করব, আমি চেঞ্জ করব বা অল্টার করব, বা এডিশন মনে করেন আমি অতিরিক্ত কোনো কিছু একটা অ্যাড করব বা যোগ করব, এই ধরনের কাজগুলো টিম্বারের জন্য খুব ইজি। ঠিক আছে, কারণ দেখবেন যে ফার্নিচার যখন তৈরি করে, একটা টেবিল তৈরি করার সময় টেবিলের যে উপরের যে বোর্ডটা আছে এটার সাথে টেবিলের যে পা গুলা, এগুলো খুব ইজিলি একজন মানে মিস্ত্রি হচ্ছে একদিন বা 2 দিনে করে ফেলতে পারতেছে, জি স্যার। এমন কোনো কঠিন কাজ না। মানে কাঠের যে জয়েন্ট গুলা বা কাঠের যে রিপেয়ারের কাজ বা অল্টারেশন কোনো কিছু চেঞ্জ করতে হলে এই কাজগুলো অনেক ইজিলি করা যায় কাঠের জন্য। আপনি আমাকে বলেন যে সাপোজ আপনার এখানে একটা কনক্রিটের এরকম বিম আছে, সরি কলাম আছে, আপনি এখানে একটা বিম যোগ করবেন, এরকম একটা বিম যদি আপনি তৈরি করতে চান এই কলামটার পাশে, আপনার কয়দিন লাগতে পারে মিনিমাম? স্যার মানে ঢালাই দেওয়ার পর অনেকদিন রাখা দিতে হবে না স্যার? রাখতে হবে, প্লাস হচ্ছে এখানে একটা ফর্মুলা বানতে হবে, ফর্মুলা জি বাইন্দা স্যার। কনক্রিট মিক্স আপ করতে হবে, কনক্রিট মিক্স আপ করে কাস্টিং করতে হবে, অনেক কাজ। বাট একটা হুম। কাঠের কলামের সাথে যদি আপনি একটা কাঠের বিম জয়েন করবেন, চিন্তা করেন কিছুই না, একটা মিস্ত্রি ডাইকা মিস্ত্রি এসে এখানে কাটাকুটি করবে, এটা জয়েন শেপ করে দিবে, দিবে স্যার। জয়েন জি করে স্যার। দিয়ে চলে যাবে। মানে এখানে রিপেয়ারিং কাজ বা অল্টারেশনের কাজগুলো অনেক ইজি, ঠিক আছে? এখানে বলে আছে দেখেন যে ক্যান বি ইজিলি জয়েন্টেড, একটা কাঠের সাথে আরেকটা কাঠ অনেক ইজিলি জোড়া লাগানো যায়। তারপর হচ্ছে নট করোডেড সো ইট ক্যান বি ইউজড ইন মেরিন ওয়ার্কস। দেখেন, আপনি যদি সাগরের পাশে বা এরকম সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোতে কোনো একটা স্ট্রাকচার করেন, আপনার স্ট্রাকচার যদি স্টিলের হয় করোশন হওয়ার চান্স অনেক বেশি, কারণ অ্যাটমসফিয়ারে প্রচুর পরিমাণে লবণ বা সল্ট আছে, ঠিক আছে? হুম। কিন্তু আপনি যদি কাঠ ইউজ করেন, কাঠ কিন্তু করোশন হবে না, জি স্যার। কাঠের মধ্যে কিন্তু মরিচা পড়বে না। না সো স্যার। মেরিন ওয়ার্ক মানে সাগরের পাশে যদি আমি কোনো একটা স্ট্রাকচার তৈরি করি এবং আমি যদি চাই যে আমার স্ট্রাকচারটা অনেক বেশি ডিউরেবল হবে, অনেক বেশি স্থায়িত্ব দিবে, সেই ক্ষেত্রে আমি চাইলে স্টিল পরিবর্তে হচ্ছে কাঠ ব্যবহার করতে পারি। তারপর দেখেন লাইট ওয়েট, এটা ওজনে অনেক হালকা, কনক্রিট বা স্টিলের চাইতে অবশ্যই উড বা কাঠ হালকাটি বা স্যার। টিম্বার অনেক লাইট ওয়েট বা হালকা। উইথস্ট্যান্ড শকস বেটার দেন আয়রন অ্যান্ড কনক্রিট। আচ্ছা, শক লোড, ভূমিকম্প
এটা হচ্ছে একটা শক লোড, হঠাৎ করে আসতেছে, ধাক্কা দিচ্ছে, তারপর হঠাৎ করে চলে যাচ্ছে। এই ধরনের যে লোড গুলা, যেগুলো হচ্ছে সাডেন বা হঠাৎ করে অ্যাটাক করতেছে, এই ধরনের শক লোড গুলার ক্ষেত্রে টিম্বার হচ্ছে আয়রন আর কনক্রিটের চাইতে বেশি মানে ভালো হচ্ছে অ্যাবজর্ব করতে পারে এই ধরনের শক লোড গুলো। দেখবেন যে জাপানে হচ্ছে বেশিরভাগ বাড়িঘর হচ্ছে কাঠের তৈরি, কারণ জাপানে প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়। একটা কারণ হচ্ছে মানে যেহেতু ভূমিকম্প বেশি হয়, যদি আপনার হেভি কনক্রিট বা হেভি স্টিল দিয়ে বিল্ডিং তৈরি করে, তো ভূমিকম্প যদি হয় এরকম কারো মাথার উপর যদি স্টিল বা কনক্রিটের বিম ভেঙে পড়ে, তাহলে দেখা যাবে যে ডিজাস্টার হয়ে যাবে। তো জি ওই স্যার। জন্য মানে জিনিসগুলোকে হালকা রাখার জন্য ওরা কাঠ বেশি ব্যবহার করে। প্লাস হচ্ছে দেখতেছেন যে এরকম শক লোড গুলা বেশি ভালো অ্যাবজর্ব করতে পারে, কে কাঠ বেশি ভালো অ্যাবজর্ব করতে পারে কাঠ চাইতে, আয়রন মানে আর স্টিল কংক্রিট। কনক্রিটের চাইতে। ঠিক আছে। তারপর দেখেন যে গুড ইনসুলেটর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, মানে আপনার টেম্পারেচার বা তাপমাত্রা হচ্ছে, মনে করেন যে ইনসুলেটর মানে কি, একটা হচ্ছে কন্ডাক্টর যেটা হচ্ছে পরিবাহী বা সুপরিবাহী, আর ইনসুলেটর মানে হচ্ছে অপরিবাহী। মানে জি স্যার। এক জায়গা থেকে আরেক জায়গায় এই তাপমাত্রা আর হচ্ছে ইলেকট্রিসিটি, ঠিক আছে, এই দুইটাকে হচ্ছে আমার কাঠ ফ্লো করতে দেয় না। দেখবেন যে আমরা ছোটবেলায় পড়ছি যে কেউ যদি হঠাৎ করে মানে বিদ্যুতায়িত হয় বা তড়িতায়িত হয়, তাহলে হচ্ছে তার একটা কাঠের কাঠ দিয়ে মানে বাড়ি দিতে কাঠ স্যার। দিতে বাড়ি দিতে বলে, কারণ কাঠের মধ্যে দিয়ে কারেন্ট পাস করে না। ঠিক আছে। হুম। আচ্ছা, তার মানে তারা হচ্ছে ইনসুলেটর বা অপরিবাহী। তারপর দেখেন যে গুড সাউন্ড অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল, আপনি যদি মানে একটা সাউন্ড প্রুফ রুম তৈরি করতে চান, বা আপনি যদি চান যে মানে নয়েজ বা সাউন্ড কম হবে, তাইলে আপনি আপনার রুমের যে ওয়াল গুলো আছে, হয়তো কাঠের ওয়াল তৈরি করলে দেখবেন যে রুমটা অনেকটাই সাউন্ড প্রুফ হয়ে যাবে, বাইরে থেকে সাউন্ড ভিতরে ঢুকতে পারবে না। মানে তারা হচ্ছে খুব সাউন্ড ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে কাঠ। ঠিক আছে। ওকে, এইগুলা গেল আমাদের মানে টিম্বার ইউজ করার অ্যাডভান্টেজ। বুঝতে পারছেন না? জি স্যার। আচ্ছা, এবার আমরা দেখবো যে ক্লাসিফিকেশন অফ ট্রিস। মানে এই টিম্বার আমরা হচ্ছে তো স্বাভাবিক গাছ থেকেই পাবো, যেহেতু টিম্বার হচ্ছে এক ধরনের আসলে স্ট্রাকচারাল উডকেই আমরা টিম্বার বলতেছি। তো এখন মানে গাছকে আসলে কয় ভাগে ভাগ করতে পারি আমরা, ঠিক আছে? দুই ভাগে মেইনলি ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্সোজেনাস ট্রি, একটা হচ্ছে এন্ডোজেনাস ট্রি। এক্সোজেনাস ট্রি কোনগুলা? প্রথমে আসি, দেখেন একটু ওয়েট করেন। ওকে স্যার। করো না কিন্তু, দেখেন exogenous tree কোনগুলা, যে these trees increase in bulk by the formation of successive annual ring radially on the outside under the bark। মানে যেই গাছগুলা হচ্ছে পাশে চওড়া হয়, ঠিক আছে, জি স্যার। যত দিন যায় এরা হচ্ছে পাশে চওড়া হয়। এবং এই জিনিস একটু বুঝতে হবে, দেখেন যে these trees increase in bulk by the formation of কি successive annual ring, মানে প্রত্যেক বছর একটা করে নতুন বলয় রেখা ক্রিয়েট হয়। আপনি যদি গাছটাকে কেটে তার ক্রস সেকশন বরাবর দেখেন যে কতগুলা এরকম বলয় রেখা আছে, তাহলে কিন্তু গাছটা কত বছর, আপনি ওই রেখাগুলা কাউন্ট করে মানে বলতে পারবেন যে গাছটা এত বছর পুরানো গাছ। জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ। আমরা একটা ছবি দেখি, তাহলে জিনিসটা আমাদের আরেকটু ক্লিয়ার হবে। ছবি দেখা যাচ্ছে? জি স্যার। এই যে দেখেন, এইখানে আমরা যদি দেখি যে এই যে বলয় রেখাগুলো দেখতেছেন, এটা একটা জি এরকম স্যার। অনেক এরকম যত দিন যায় তত হচ্ছে কি একটা করে বলয় রেখা ক্রিয়েট হতে থাকে বাইরের দিকে। ঠিক আছে। দেখেন জি স্যার। সিরিয়াল নাম্বারটা দেখেন, 6, 8, মাঝখানে একটা 9 বা 10, 11, 12, 13, 14, এরকম বাড়তেছে আস্তে আস্তে। জি আপনি স্যার, যদি 16, দিন 18। শেষে একটা গাছ কাটার পরে এগুলাকে অ্যানুয়াল রিং বলে, ঠিক আছে, এগুলাকে কি বলে? অ্যানুয়াল রিম্বল। মানে 24 বছর এটা, না? হ্যাঁ, মনে হয় এটার বয়স 20 বছর হইতে পারে। ঠিক আছে, অ্যানুয়াল রিং বলে। আচ্ছা, যাই হোক, তো এরকম মানে আপনি যদি একটা গাছের গুড়ি কেটে ক্রস সেকশন বরাবর আপনি দেখেন যে কয়টা এরকম অ্যানুয়াল রিং আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে বয়স কয়দিন হয়েছে। ঠিক আছে। জি তো স্যার। আচ্ছা, আমার সিরিয়াল কিভাবে নাম্বার, বয়স বের করা যায়? হ্যাঁ গাছের বয়স এভাবে বের করা যায়। একটু দাঁড়ান, এটাকে cross করতে হবে। আচ্ছা,
আমার কি ছবি চেঞ্জ হয়েছে? জি স্যার। দেখেন আমরা তাইলে আসতেছি ছবিতে, আগে হচ্ছে একটু স্লাইডটাতে আগে। আচ্ছা, এবং আমরা কি দেখলাম যে এই অ্যানুয়াল রিং গুলা কি রেডিয়ালি অন দা আউটসাইড আন্ডার দা বার্ক, মানে এগুলা বাড়ে কিভাবে? রেডিয়ালি বা রেডিয়াস বরাবর বাড়ে। এই যে সেন্টার, এই সেন্টারের চারপাশে কি রেডিয়াস বরাবর বাড়তেছে, এবং এটা বাড়তে বাড়তে দেখেন বাড়ে, কিন্তু কার ভিতরে থাকে? রেডিয়ালি অন দা আউটসাইড, মানে বাইরের দিকে বাড়ে, আন্ডার দা বার্ক মানে গাছের একটা বাকল থাকে না চারপাশে, জি স্যার। বাকলের ভিতরে থাকে। এই বার্ক মানে হচ্ছে এই গাছের বাকল। আচ্ছা, এভরি ইয়ার এ নিউ রিং ইজ অ্যাডেড টু দ্য ট্রি সেকশন, মানে প্রত্যেক বছর একটা নতুন অ্যানুয়াল রিং গাছের অ্যাড হয়, ঠিক আছে? এজ অফ দ্য ট্রি ক্যান বি ডিটারমাইন্ড ফ্রম দ্য নাম্বার অফ অ্যানুয়াল রিং। এই অ্যানুয়াল রিং থেকে আপনি একটা গাছের বয়স বের করে ফেলতে পারবেন। জি স্যার। তারপর দেখেন যে ইউজড ফর ইঞ্জিনিয়ারিং পারপোজেস, এক্সোজেনাস ট্রি বিভিন্ন রকমের যে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ওকে স্যার। এরপর চলে যাই, দেখেন এক্সোজেনাস ট্রি হচ্ছে আবার দুই রকম হয়, ঠিক আছে? ফার্স্টে দেখলাম যে মানে ট্রি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে কি বললাম এক্সোজেনাস, আরেকটা কি এন্ড্রোজেনাস। এন্ডোজেনাস। এখন এক্সোজেনাস যেটা এক্সো, এই এক্সোটা হচ্ছে আবার দুই ধরনের, মানে টু টাইপস হয়। কি কি? এভারগ্রিন ট্রি অথবা কনিফার, মানে যেই গাছগুলা সবসময় সবুজ থাকে। নরমালি কি হয় দেখবেন যে শরৎকালে হচ্ছে গাছের পাতা এরকম ব্রাউন কালার হয়ে ঝরে যায়, আবার কি বলবো শীতকালে স্প্রিং এ বা বসন্তকালে হচ্ছে নতুন পাতা আসে সবুজ। বাট এভারগ্রিন ট্রি যেগুলা তারা সবসময় সবুজ, ঠিক আছে? তাদের কখনো এরকম পাতা টাতা ঝরে না, তাদের পাতা কখনো এরকম ডিসকালারও হয় না। নারকেল গাছ, খেজুর গাছ। হ্যাঁ হ্যাঁ, নারকেল, এক্স্যাক্টলি, নারকেল গাছ, খেজুর গাছ। দেখেন এভারগ্রিন ট্রি এগুলোকে কি বলে? এগুলোকে কনিফারও বলে। আপনি বুঝবেন কিভাবে যে কোনটা আসলে কনিফার বা কোনটা আসলে এভারগ্রিন ট্রি? হ্যাভিং পয়েন্টেড নিডল লাইক অর স্কেল লাইক লিভস বিয়ারিং কোন শেপড ফ্রুট, মানে হচ্ছে এই গাছের পাতাগুলা কিরকম হবে? নিডল বা সুয়ের মতো চোখা চোখা হবে। নারকেল গাছের পাতা কিরকম? তারপর হচ্ছে খেজুর গাছের পাতা কিরকম? চোখা চোখা স্যার, একবারে। ফলগুলো হচ্ছে কি কোন শেপের হবে? নারকেলের শেপ কিরকম? কোন এরকম কোণের মতো না? জি স্যার, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, জি স্যার। আর এরা হচ্ছে দেখেন ইল্ড সফট উড, মানে আপনি এই ধরনের গাছ থেকে যেই কাঠটা পাবেন এটা হচ্ছে নরম ধরনের কাঠ পাবেন। জি স্যার, ভিতরে নরম। এক্সাম্পল হচ্ছে পাইন গাছ, ফার, কেল, সিডার, এগুলো সব বিদেশি গাছ, মানে এগুলো যদি গুগলে লেখা সার্চ দেন দেখবেন যে সবগুলো দেখলেই ক্রিসমাস ট্রির মতো মনে হবে, ঠিক আছে? যাই হোক, এই দেওদার এটা শুধু মানে বাংলাদেশে দেখা যায় দেবদারু গাছ, দেবদারু গাছকে ইংলিশ হচ্ছে সুন্দরবনে আছে মনে হয়, ঠিক আছে? বাট এগুলা কি? এগুলো হচ্ছে এভারগ্রিন বা কনিফার, এবং এখান থেকে আমরা যেই উডটা পাই এটা হচ্ছে কি সফট উড। আচ্ছা, আরেকটা টাইপ হচ্ছে দেখেন এক্সোজেনাস ট্রি এর ডেসিডুয়াস ট্রি। এগুলো কিন্তু সারা বছর সবুজ থাকে না, এগুলো হচ্ছে আপনার একটা সময় পাতা ঝরে যায় এবং একটা সময় পাতা আবার নতুন পাতা আসে। দেখেন যে হ্যাভিং ফ্ল্যাট ব্রড লিভস, এই গাছের পাতাগুলো কি ফ্ল্যাট ছড়ানো থাকে, উইচ ফল ইন অটাম, শরৎকালে হচ্ছে এটা ঝরে যায়, এবং নিউ লিভস অ্যাপিয়ার ইন স্প্রিং, এবং বসন্তকালে হচ্ছে নতুন পাতা আসে আবার। আচ্ছা, ইল্ড হার্ড উড, মানে এই ধরনের গাছ থেকে আমরা কোন ধরনের কাঠ পাই? শক্ত স্যার, শক্ত টাইপের, স্ট্রং টাইপের কাঠ পাই। আর এক্সাম্পল হচ্ছে দেখেন যে ওক গাছ, মেহগনি গাছ, টিক গাছ, শাল, গর্জন, চম্বল, তেলসু, নাগেশ্বর, এগুলো হচ্ছে কি ডেসিডিয়াস ট্রির বিভিন্ন এক্সাম্পল। স্যার যেগুলো পাতা পান পাতার মতো, তাই না স্যার? একটু ছড়ানো আর কি, মনে করেন যে দাঁড়ান দেখাই। আচ্ছা, আমাকে বলেন তো যে একটু দাঁড়ান, শুরুটা চেঞ্জ হয় না কেন? এইটা কোন ধরনের ট্রি বলেন তো? স্যার এটা ওই এভারগ্রিন কর্নফ্লাওয়ার, মানে কনিফ্লাওয়ার। কনিফার, কনিফার। নরম স্যার, কারণ হচ্ছে এই গাছের পাতাগুলো কিরকম নিডলের মতো, সুয়ের মতো। হ্যাঁ, এটা হচ্ছে কনিফার বা এভারগ্রিন ট্রি। আর এইটা হচ্ছে একটা ডেসিডিয়াস ট্রি, পাতাগুলো হচ্ছে কি ছড়ানো স্যার, বুঝছি। ঠিক আছে। কাঠ গাছ স্যার, মেহগনি, এটা সম্ভবত মেহগনি গাছ। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন যে আমাদের এক্সোজেনাস ট্রি দুই রকম ছিল, কনিফার আর হচ্ছে কি ডেসিডিয়াস, এই দুইটা আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা দেখবো এন্ডোজেনাস ট্রি, ঠিক আছে? দেখেন These tree grow inward by depositing each fresh layer internally. একটা জিনিস খেয়াল করেন যে এক্সোজেনাস ট্রি যে গ্রোথটা ছিল, ওই গ্রোথটা কি আউটওয়ার্ড ছিল না? মানে বাইরের দিকে প্রত্যেক বছর একটা করে অ্যানুয়াল রিং ক্রিয়েট হচ্ছিল, এবং অ্যানুয়াল রিং গুলা কিন্তু বাল্ক, মানে কি জানি ছিল,
ওই যে রেডিয়াস বাকলের জানি বাংলা ছিল বার্ক ছিল মনে হয়, পার্কের ভিতরে বার্ক ছিল সম্ভবত, বাকলের মানে ইংলিশটা দেখতে হবে, আমি জি ভুলে স্যার গেছি। তো বাকলের মধ্যে হচ্ছে গিয়ে অ্যানুয়াল রিং গুলা বাইরের দিকে ক্রিয়েট হচ্ছিল, কিন্তু তারা থাকতেছিল কি বাকলের মধ্যেই। বাট এন্ডোজেনাস ট্রিতে যেটা হচ্ছে গ্রোথটা ইন্টারনালি হয়, ঠিক আছে, ওইটা হচ্ছে কি গ্রোথটা এক্সটার্নালি হচ্ছে, বাইরের দিকে অ্যানুয়াল রিং ক্রিয়েট হচ্ছে। বাট এন্ডোজেনাসে গ্রোথটা কিভাবে হচ্ছে, ইন্টারনালি, ইন্টারনালি। একটা করে ফ্রেশ লেয়ার ক্রিয়েট হচ্ছে এবং এটা ইন্টারনালি হচ্ছে। দেখেন যে দাস দ্য ওল্ডার ফরমেশন লেয়ার অফ উড ম্যাটেরিয়াল আর অন দ্য আউটসাইড। মানে দেখেন ও স্যার বুঝছি স্যার, হ্যাঁ মানে যেটা এক্সোজেনাস, এক্সোতে কি হচ্ছে, যেটা পুরান কাঠ ওটা থাকতেছে ভিতরের দিকে, এটা নতুন কাঠ মাঝখানে কোন দিকে, বাইরের দিকে। বাইরের দিকে, কারণ নতুন লেয়ারটা তো পরে ক্রিয়েট হয়েছে, তাই না? জি স্যার। আর এন্ডোজেনাসে যেটা হচ্ছে পুরানটা বাইরে থাকে, নতুনটা ভিতরে থাকে। পুরানটা বাইরে থাকে, নতুনটা ভিতরে থাকে, কারণ এটা ভিতরের দিকে গ্রো করে, ঠিক আছে। আচ্ছা দেখেন যে দে গ্রো ভার্টিক্যালি ইন এ ফ্যাশন দ্যাট লিঙ্কস annual growth placed end to end with knot connecting to adjacent link। মানে এরা হচ্ছে ভার্টিক্যালি বাড়ে, ঠিক আছে, এরকম এক একটা গিট বা নটের সাহায্যে, এরকম এক একটা গিট বা নট ক্রিয়েট হয় এবং এরা ভার্টিক্যালি বাড়ে। আমার এক্সোজেনাস যেরকম হরাইজন্টালি বাড়তেছে মানে সাইডে বাড়তেছে, বাট এন্ডোজেনাস কি হাইটে বাড়ে, লম্বা হয়, ঠিক আছে। স্যার একটু যদি জুম করতে মানে একটু বড় করলে ভালো হয় স্যার, একটু বেশি ছোট স্যার লেখাগুলো। আচ্ছা আমি জুম করতেছি, একটু হালকা স্যার। এখন ঠিক আছে? জি স্যার এখন ঠিক আছে। ওকে, তো দেখেন যে এক্সাম্পল কি ব্যাম্বু পাম মানে বাঁশ গাছ, বাঁশ গাছে হচ্ছে আপনার গ্রোথটা কিরকম ভার্টিক্যালি, যত দিন যায় বাঁশ গাছ কি হাইট বাড়ে না? জি স্যার। এই যে দেখেন, এবং প্রত্যেক বছর একটা করে নতুন গিট দেখবেন যে ক্রিয়েট হচ্ছে। তো আপনি বাঁশ গাছেরও বয়স বের করতে পারবেন এই কতগুলা গিট, এই গিট দেখে, ঠিক আছে। বা নট, এটাকে নটও বলে, কে এন ও টি, নট। আচ্ছা, তাহলে কোনটা এক্সোজেনাস আর কোনটা এন্ডোজেনাস ট্রি এখন আপনারা নিজেরা দেখলেই রাস্তাঘাটে বুঝবেন না? স্যার বুঝবো স্যার, কিন্তু একটা স্যার মানে হ্যাঁ সবগুলা গাছে তো স্যার প্রথম যেটা পড়লাম আমরা, হ্যাঁ ওইটা তো স্যার বড় হয়, মানে ওইটা তো স্যার লম্বা হয় স্যার, অনেক লম্বা লম্বা হয় গাছ। লম্বা হয়, বাট আমাদের এই এন্ডোজেনাসের মেইন, বাট যেটা লম্বা হচ্ছে ওখানে কোনো এরকম গিট আছে বা নট আছে? না স্যার। নট তো নাই, বাট এখানে আপনি কি দেখবেন, একটা করে এরকম গিট দেখতে পারবেন, এই যে যেগুলো হচ্ছে আমাদের এন্ডোজেনাস, ঠিক আছে। ওকে স্যার বুঝছি। হ্যাঁ এগুলো কিন্তু মানে বাঁশও কিন্তু স্ট্রাকচারাল পারপোজে ইউজ হয়। জি স্যার। আচ্ছা, ওই ছাদ ঢালাই দেওয়ার সময় এটা স্যার। ছাদ ঢালাই সময় না, মানে আপনার বাঁশ হচ্ছে সাপোর্ট হিসেবে ইউজ হয় যখন আমরা কোনো মনে করেন যে একটা কলাম ঢালাই হচ্ছে, এই কলামটা ঢালাই হওয়ার সময় দেখবেন যেরকম বাঁশ দিয়ে সাপোর্ট দেয়। জি স্যার। হ্যাঁ তারপর মনে করেন অনেক জায়গায় বাঁশের সেতু দেখবেন, মানে মাইনর যেগুলো অত একটা বেশি লোড বিয়ার করতে হয় না, এই ধরনের স্ট্রাকচারে দেখবেন যে বাঁশ অ্যাজ এ স্ট্রাকচারাল মেম্বার হিসেবে ইউজ হতে পারে। আচ্ছা, এবার দেখেন যে হার্ডউড বা সফটউড। হার্ডউড কি জিনিস আর সফটউড কি জিনিস আমরা দেখলাম যে আমরা এক্সোজেনাস ট্রি হচ্ছে দুই রকম, একটা ছিল কি কনিফার, একটা ছিল কি ডেসিডিউয়াস। কনিফারটা হচ্ছে আমাদেরকে কি প্রোভাইড করতেছিল, সফটউড প্রোভাইড করতেছিল, জি স্যার। আর হচ্ছে কোনটা হার্ডউড প্রোভাইড করতেছিল, কোনটা ডেসিডিউয়াসটা। জি স্যার। এখন কিভাবে বুঝবো যে কোনটা আসলে সফটউড দিচ্ছে কোনটা আসলে হার্ডউড দিচ্ছে? দেখেন যে ক্যারেক্টারিস্টিক্যালি হচ্ছে ব্রড লিভড ট্রিজ, মানে যেই গাছের পাতাগুলো হচ্ছে ব্রড বা ছড়ানো, এই ধরনের গাছগুলো হচ্ছে আমাদেরকে হার্ডউড দেয়, ঠিক আছে। তো মানে প্রেক্ষিতে যেখানে হচ্ছে কনিফার গুলা বা যেগুলোর পাতাগুলো হচ্ছে শুয়ের মতো, এগুলো হচ্ছে কি দেয়, সফটউড দেয়। আমরা অলরেডি উপরে দেখে ফেলছি যে কনিফার থেকে আমরা পাচ্ছি কি সফটউড, আর আমরা ডেসিডিউয়াস ট্রি থেকে পাচ্ছি কি হার্ডউড। তারপর দেখেন যে hardwood are dense with having narrow and well defined annual ring। হার্ডউডের ডেনসিটি অবশ্যই বেশি হবে এবং এখানের যে অ্যানুয়াল রিং গুলা একটা থেকে আরেকটার স্পেসিং বা দূরত্ব দেখবেন যে অনেক কম হবে বা ঘন ঘন থাকবে, ঠিক আছে। সফটউড আর কম্পারেটিভলি লেস ডেন্স লাইটার ইন কালার, বাট সফটউডের ক্ষেত্রে কি হবে, এটা ডেনসিটি বেশি মানে কম থাকবে এবং কালারটা দেখবেন একটু হালকা হবে, হালকা, ঠিক আছে। দে আর নট ভেরি স্ট্রং বাট আর সফট উইথ স্ট্রেট গ্রেইনস। এই সফটউড হচ্ছে অত একটা শক্তিশালী না, কিন্তু এদের যে গ্রেইন বা এই যে বলয় রেখাগুলা এগুলা এরকম রেডিয়াল শেপের না হয় দেখবেন যে এরকম স্ট্রেট স্ট্রেট থাকতেছে, ঠিক আছে, মানে সোজা থাকতেছে। সোজা সোজা লম্বা লম্বা। সফটউড হ্যাভ মোর ইউনিফর্মিটি অফ স্ট্রাকচার দেন হার্ডউড। আবার দেখবেন যে ইউনিফর্মিটি মানে সফটউডের যে প্যাটার্নটা দেখবেন যে মোটামুটি সব জায়গায় সফটউডের প্যাটার্ন সেম,
মানে কোথাও একটু বেশি হালকা, কোথাও একটু বেশি গাঢ়, কোথাও একটু বেশি শক্ত, কোথাও একটু বেশি নরম, এরকম না, একদম ইউনিফর্ম থাকতেছে। বাট হার্ডউডের ক্ষেত্রে যেটা হচ্ছে কোনো ইউনিফর্মিটি থাকবে না, কারণ যেহেতু এটা দেখা যাবে যে অনেক ম্যাচিউর একটা গাছ, মানে অনেক দিন হয়ে গেছে, 24 বছর বা 25 বছর, এবং এটা গ্র্যাজুয়ালি হচ্ছে এটার স্ট্রেংথ আসছে। তো দেখবেন যে কোথাও হয়তো একটু বেশি ডার্ক কালার, কোথাও একটু লাইটিশ কালার, কোথাও একটু শক্ত, কোথাও একটু নরম, কোথাও একটু মানে দেখবেন যে মানে ক্ষয় হয়ে গেছে। এই মানে হার্ডউডটা হচ্ছে কম ইউনিফর্ম থাকবে সফটউডের চাইতে। জিনিসটা কি বোঝা জি গেছে? স্যার, জি স্যার, উঁচু নিচু থাকে। হ্যাঁ আমরা যদি জাস্ট কয়েকটা ছবি দেখি তাহলে আমাদের জিনিসগুলো একটু ক্লিয়ার হবে হয়তো। দাঁড়ান। আচ্ছা, আমরা এটা তো বুঝতেছি নি যে এটা হচ্ছে রাফ টিম্বার, মানে জাস্ট গাছের গুড়িগুলাকে কাটছে, তাই না? জি স্যার। হ্যাঁ রাফ টিম্বার। তারপরে আহ, এগুলা তো হচ্ছে ওই যে আমরা দেখলাম প্ল্যাঙ্ক, মানে তক্তা বানাইছে। জি প্লাইবোর্ড। স্যার। হ্যাঁ, ওগুলা পড়বো আমরা সামনের দিন এগুলো কি জিনিস দেখবো, সমস্যা নেই। এই যে দেখেন, এটা হচ্ছে একটা হার্ডউড, দেখতেছেন এটা তেমন কিন্তু কোনো ইউনিফর্মিটি নেই, অ্যানুয়াল রিং গুলা মানে ইচ্ছা মতো বাড়ছে। জি স্যার। ঠিক আছে, মানে এই বরাবর বাড়তে বাড়তে আবার দেখতেছি যে এইটা এই বরাবর বাড়তে বাড়তে আবার এখানেও কিছু অ্যানুয়াল রিং ক্রিয়েট হয়েছে, এবং জি স্যার। ইউনিফর্ম না, জিনিসগুলো হচ্ছে ইচ্ছা মতো। বাট সফটউডের ক্ষেত্রে কি একটা ইউনিফর্ম প্যাটার্ন থাকে। আচ্ছা, তারপর দেখেন যে আমরা দেখছিলাম যে আমাদের হার্ডউড, দেখেন এই যে গাছের একদম মাঝখানের সেন্টারটা, এটাকে বলে হচ্ছে পিথ। এটাকে কি বলে? পিত। এটাকে বলা হচ্ছে, আচ্ছা একটু পর আমরা দেখবো, আরেকটা জায়গায় দেখবো জিনিসটা, জাস্ট এখন একটু এমনিতে বলে দিই। আর এই পিতের চারপাশে যে ডার্ক কালারের অংশটা আছে গাঢ়, এটাকে বলা হচ্ছে হার্টউড। হার্ট মানে কি, মানে সেন্টার, যেটাকে বলে আর কি, একদম সেন্টার বরাবর যেই কাঠগুলা ডেভেলপ করতেছে বা যে অ্যানুয়াল রিং গুলা ডেভেলপ করছে, এইগুলোর ম্যাচুরিটি সবচেয়ে বেশি, এগুলো তো আগে আগে ক্রিয়েট হয়েছে। এই জায়গাটাকে বলা হচ্ছে হার্টউড। আর এই হার্টউডের চারপাশে আরো যে নরম মানে হালকা কালারের বা লাইট কালারের যে কাঠগুলা দেখতেছেন বা অ্যানুয়াল রিং গুলা দেখতেছেন, এগুলোকে স্যার বলা একটা হচ্ছে কথা স্যাপ, একটু। এগুলোকে স্যাপউড বলে। হ্যাঁ বলেন। স্যার আপনি না বললেন স্যার যেগুলা হার্ডউড, ঠিক আছে, বা যে ডিসিডিয়াস যেগুলা, এগুলা স্যার বাইরের দিকে বাড়ে, তা মানে আপনি না বললেন যে বাইরে যেটা পুরান এটা বাইরে চলে আসে আর হ্যাঁ, নতুনটা ভিতরে থাকে স্যার, তাহলে এটা ভিতরেরটা নতুনটা কিভাবে শক্ত হয় স্যার? আরে এটা হার্ট 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 না। সার কাট, একটা বার কাট। আচ্ছা, আমি কি বলছি, আমি বলছি যেটা হচ্ছে বাইরের দিকে বাড়ে, ওইখানে জি হচ্ছে স্যার। পুরান কাঠটা কই থাকে, ভিতরে থাকে, নতুন কাঠটা কই থাকে, বাইরে থাকে। বাইরে, বাইরে থাকে। আমার এইখানে যদি আপনি একটু দাঁড়ান, পেন্সিল দিয়ে তো দেখেন, এই যদি আরে এখানে আঁকা যায় না কেন, মনে করেন এইখানে, বুঝতে পারছি, অন্য ছবিতে দেখাইতে হবে, দাঁড়ান। হুম, দেখেন, মনে করেন যে এটা হচ্ছে আমার সেন্টার, এইটার চারপাশে যে অ্যানুয়াল রিং গুলো আছে এগুলো আগে ক্রিয়েট হয়েছে, নাকি জি স্যার। আমার এই বাল্কের, মনে করেন এটা বাল্ক, এই অ্যানুয়াল রিংটা আগে ক্রিয়েট হয়েছে, কোনটা আগে ক্রিয়েট হয়েছে বলেন তো? স্যার বাল্কের স্যার পাশে স্যার। সেন্টারের পাশে। সেন্টারের চারপাশে যেগুলো, এগুলো আগে ক্রিয়েট হয়েছে। জি স্যার। হ্যাঁ। তাহলে এটাকে বলা হচ্ছে হার্ডউড। হার্ড, হার্ড না, হার্ড, কেন্দ্র আর কি, কেন্দ্র। কেন্দ্র, হ্যাঁ। আর এই যে আমার এই হার্ডউডের কালারটা হচ্ছে একটু ডার্কিশ হয়। কেন ডার্ক হয়? কারণ এটার ম্যাচিউরিটি বেশি, এটা আগে ক্রিয়েট হয়েছে। আর ওকে স্যার, হার্ডউডের বুঝতে পাশে পারলাম। যে নতুন যেই অ্যানুয়াল রিং গুলা, এগুলো একটু লাইট কালারের হয়, কারণ এগুলো পরে ক্রিয়েট হয়েছে, এগুলো ম্যাচিউরিটি কম। ওকে এবং স্যার, যেগুলোর বুঝতে পারলাম। ম্যাচিউরিটি কম, যেগুলো একটু ডার্ক মানে লাইট কালারের হয়, এগুলোকে বলা হচ্ছে স্যাপউড। ঠিক আছে, স্যাপ কি জিনিস দেখতেছি। জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। হুম। আচ্ছা, একটু সামনে যাই, তারপর দেখতেছি স্যাপ কি জিনিস। আমরা কই ছিলাম? আমরা ছিলাম হচ্ছে আহ, আচ্ছা, এই যে টিম্বার সেকশন। এখনই আমরা দেখবো যে মানে কোনটাকে কি বলে, একটা গাছের ক্রস সেকশন কাটার পরে আমরা যা যা দেখতেছি, কোন পার্টটাকে আসলে কি বলে আমরা একটু দেখবো। দেখেন, কনসিস্ট অফ পিথ, অলরেডি দেখছেন যে পিথ কোনটাকে বলে, একদম যে সেন্টারের কালো অংশটা, এটাকে বলে হচ্ছে পিথ। পিথের চারপাশে যেই ডার্ক কালারের অ্যানুয়াল রিং গুলো আছে, এগুলোকে কি বলে? হার্ডউড। হার্টউড বলে। হার্টউডের চারপাশে যে লাইট কালারের অ্যানুয়াল রিং গুলো আছে, এগুলোকে কি বলে? স্যাফউড। স্যাপউড। স্যাপউডের চারপাশে একটা সবুজ হালকা কালারের মানে একটা লেয়ার দেখা দেখা যায়, মানে লিকুইড বা মানে কি বলবো আপনার, মানে অনেকটা আহ শক্ত না, এটা হচ্ছে নরম টাইপের একটা লেয়ার থাকে, এটাকে বলা হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার।
আর এই ক্যাম্বিয়াম লেয়ারের চারপাশে হচ্ছে কি থাকে, বার্ক। তো বার্ককে আবার দুই ভাগে ভাগ করা যায়, ইনার বার্ক, আউটার বার্ক। মানে বাকলের তো দুইটা অংশ থাকবে, মানে যেহেতু একটা থিকনেস, ভিতরের দিকের অংশ, বাইরের দিকের অংশ। এবং দেখেন যে মেডুয়েলার রে। তো আমরা এখন দেখবো যে এই জিনিসগুলো কি। দেখেন পিথ, সেন্ট্রাল পার্ট ডার্ক কালার্ড, কনসিস্ট অফ সেলুলার টিস্যু এন্ড নারিশেস দ্য প্ল্যান্ট ইন ইটস ইয়ং এজ। মানে গাছের যে একদম মাঝখানের অংশটা, এটা হচ্ছে কি ডার্ক কালার থাকে। এটা কিন্তু ফার্স্টে ডার্ক কালার থাকে না, ফার্স্টে লাইট কালারই থাকে। এটার মধ্যে গাছের যত সেলুলার টিস্যু টিস্যু আছে সবকিছু থাকে। এবং গাছের যখন ইয়ং এজ, তখন হচ্ছে গাছের যে নিউট্রিশন দরকার বা পুষ্টি দরকার, সবকিছু কি এই পিথ থেকে হচ্ছে গাছ সাপ্লাই পায়। এবং যত দিন যায় এই পিথটা হচ্ছে আস্তে আস্তে ম্যাচিউর হইতে 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 মানে গাছকে নিউট্রিশন প্রোভাইড করতে 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 সে হচ্ছে কি একটা সময় শুকায় যায় বা ড্রাই হয়ে যায়। এবং সে যখন ড্রাই হয়ে যায়, তার যখন মানে বয়স হয়ে যায়, তখন সে কি ডার্ক কালার বা এরকম কালো হয়ে যায়। ঠিক আছে। দেখেন যে স্যাপ ইজ ট্রান্সমিটেড বাই ফাইবার্স ডিপোজিটেড রাউন্ড দ্য পিথ। এই স্যাপ হচ্ছে আপনার, স্যাপ কিন্তু আসলে পিথ কিন্তু স্যাপ প্রোভাইড করে না, স্যাপ ক্রিয়েট হয় হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার থেকে। ক্যাম্বিয়াম লেয়ার হচ্ছে মনে করেন এইটা হচ্ছে আমার পিথ। এই পিথের চারপাশে মনে করেন এগুলো হচ্ছে ডার্ক কালারের হার্টউড। তারপরে এটার চারপাশে হচ্ছে কি স্যাপউড লাইট কালারের, মনে করেন এগুলো হচ্ছে স্যাপউড। আর ক্যাম্বিয়াম লেয়ার থেকে হচ্ছে এটার বাইরে। ক্যাম্বিয়াম লেয়ার হচ্ছে সবুজ কিছু একটা দিয়ে আঁকি, এইটা হচ্ছে আমার ক্যাম্বিয়াম লেয়ার। ঠিক আছে, বাকলের পরে যেটা, এটা তো ক্যাম্বিয়াম লেয়ার স্যার। মানে বাকলের ভিতরে যেটা, এটা হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার। হ্যাঁ বুঝছি, হ্যাঁ। আর বাকল হচ্ছে মনে করেন এইটা। ঠিক আছে। তো এই ক্যাম্বিয়াম লেয়ার থেকে আমার স্যাপটা মেইনলি আসে হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার থেকে। তো এই স্যাপ হচ্ছে এই পিতের চারপাশে আস্তে আস্তে জমাট বেঁধে 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 এই হার্টউড সফটউড এগুলো ক্রিয়েট করে। স্যাপটা দিচ্ছে কি ক্যাম্বিয়াম লেয়ার। স্যাপটা আসলে কি জিনিস, আমাদের শরীরে যেরকম ব্লাড, মানে আমাদের সকল কিছু মানে মেইন, আপনার শরীরে যদি ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় আপনি বাঁচবেন না স্যার, কখনোই কেউ বাঁচবো না। তো এই স্যাপ হচ্ছে গাছের জন্য অনেকটা রক্তের মতো, মানে গাছের জন্য যে নেসেসারি হরমোন গুলো দরকার বা তাদের জন্য যে নিউট্রিশন গুলো দরকার, এগুলো তো সব গাছ এই স্যাপ থেকেই পায়। ঠিক আছে। তারপর দেখেন যে স্যাপ ইজ ট্রান্সমিটেড বাই ফাইবার ডিপোজিটেড রাউন্ড দ্য পিথ, দেখলাম। তারপর দেখেন যে ক্যাম্বিয়াম লেয়ার, এ থিন লেয়ার অফ স্যাপ লাইং বিটুইন স্যাপউড এন্ড দ্য ইনার বার্ক। দেখেন এটা কি আমাদের স্যাপউড নেই, কমলা কমলা দাগগুলা। জি স্যার। এটা কি বার্ক, মানে ইনার বার্ক মানে বার্কের ভিতরের অংশ। আর স্যাপউড এই দুইটার মাঝখানে যেই একটা পাতলা স্যাপের লেয়ার থাকে, এই ক্যাম্বিয়াম লেয়ারটা কিন্তু ফুল অফ স্যাপ, মানে এটা হচ্ছে পুরোটা স্যাপের একটা লেয়ার। তো এই লেয়ারটাকে বলা হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার। ইট ইজ ফুল অফ স্যাপ হুইচ ইজ ইয়েট টু কনভার্ট ইনটু স্যাপউড। মানে এই লেয়ারটা হচ্ছে স্যাপের লেয়ার, যেটা এখনো স্যাপউডে কনভার্ট হয় নাই, বাট কনভার্ট মানে ক্যাম্বিয়াম থেকে আস্তে আস্তে স্যাপে কনভার্ট হয়, আস্তে আস্তে স্যাপউডে কনভার্ট হবে। ওকে ঠিক আছে। স্যার। আর স্যাপউডটা কি হবে, আস্তে আস্তে হার্টউডে কনভার্ট হবে। আচ্ছা, দিস ইজ ভেরি সেনসিটিভ লেয়ার ইফ ইট ইজ এক্সপোজড বাই রিমুভিং দ্য বার্ক। কোনোভাবে যদি, অনেক সময় ছোটবেলায় দেখবেন যে আমরা দুষ্টামি করে গাছের মধ্যে পেরেক ঠুকতাম বা গাছের বাকল তুলে ফেলতাম, তো ভিতর থেকে একটা সাদা আঠা বেরোতো। তো এইটা হচ্ছে সবচেয়ে সেনসিটিভ লেয়ার একটা গাছের। যদি মানে আমরা গাছের বাকল বা বার্ক হচ্ছে রিমুভ করে এই ক্যাম্বিয়াম লেয়ারটাকে এক্সপোজ করে ফেলি, তাহলে কি হবে দেখেন, সেল স্টপ ট্রান্সমিটিং স্যাপ ইনটু দ্য ইনার পার্ট অফ দ্য ট্রি ডাইস। মানে এই ক্যাম্বিয়াম লেয়ার হচ্ছে তখন স্যাপ ভিতরের দিকে ট্রান্সফার করা বন্ধ করে দিবে এবং আলটিমেটলি একসময় গাছটা কি হবে, মারা যাবে। ঠিক আছে। ওকে স্যার, বুঝছি। আচ্ছা, এরপর দেখেন যে মেডুলার রে। মেডুলার রে কি জিনিস, দেখেন যে these are thin radial fibers extending from cambium layer right up to pith। মানে হচ্ছে এই তো আমাদের ক্যাম্বিয়াম লেয়ার, মনে করেন এটা বার্ক, এটা তো ক্যাম্বিয়াম লেয়ার থেকে পিথ পর্যন্ত এরকম যে রেডিয়াস বরাবর যে লাইনগুলা পাস করে, এই লাইনগুলাকে বলা হচ্ছে মেডুলার রে। দিস রেস হেল্পিং হোল্ডিং টুগেদার অ্যানুয়াল রিং অফ বোথ হার্টউড এন্ড স্যাপউড। এই যে হার্টউড এবং স্যাপউডের যে বলয় রেখা বা অ্যানুয়াল রিং গুলো আছে, এগুলাকে একসাথে ধরে রাখে বা একসাথে কনজুগেট করে রাখে কারা, এই মেডুলারের কাজ হচ্ছে জিনিসগুলোকে একসাথে সংঘবদ্ধ করে রাখা, আটকে রাখা। দে মে বি কন্টিনিউয়াস বাট মোস্টলি দে আর ব্রোকেন।
এমন হতে পারে যে মেডিউলার রেগুলো একদম কন্টিনিউয়াস, শুরু থেকে শেষ পর্যন্ত টানা দেখবেন যে আছে। আবার অনেক সময় দেখতে পারেন যে একটু আছে একটু নাই, এরকমও হইতে পারে, মানে নন স্যার ইউনিফর্ম হইতে পারে এটা একটু মেডিউলার রেগুলো। ক্লিয়ার না স্যার, একটু ছবি আর দেখাইলে ভালো হয় স্যার। হ্যাঁ আমি ছবি দেখাচ্ছি। কে কি লিখলো, বোটানি ক্লাস, কি আর বলবো। আচ্ছা এই যে দেখেন এই ছবিটা দেখতেছেন, জি স্যার। এখানে বলেন তো মেডুলার রে কোনগুলা? ও স্যার লম্বা লম্বা যেগুলা, হ্যাঁ। হ্যাঁ মেডুলার রে হচ্ছে এই যে এগুলো হচ্ছে মেডুলার রে, এই যে দাগগুলো আছে না এগুলা, জি স্যার। এগুলো হচ্ছে কি ক্যাম্বিয়াম লেয়ার থেকে একদম পিট পর্যন্ত যায়, এগুলোকে মেডুলার রে বলে। ঠিক স্যার আছে, এটা কি স্যার, এগুলো কি দেখা যায় মানে খালি চোখে দেখা যায় হ্যাঁ একদম? খালি চোখে দেখা যাবে। ওকে আপনি যদি আরেকটা ছবি দেখেন, দাঁড়ান আরেকটা ছবি দেখি। এটা তো হচ্ছে ড্রয়িং করা, এই ছবিটা তো রিয়েল ছবি নেই। আমরা যদি স্যার, এই কারণেই বললাম। একটা রিয়েল ছবি দেখি, এই যে এই ছবিটা দেখেন, দেখতেছেন ও হালকা স্যার করে দেখা দেখি যাচ্ছে যে না? হালকা করা ড্র করা লম্বা লম্বা কিছু দাগ। এগুলাকে বলা হচ্ছে কি, এগুলাকে বলা হচ্ছে মেডুলার রে, এবং এটার কাজ কি, মিডিউলার এটার কাজ রে, হচ্ছে হার্টউড আর সফটউডকে একসাথে আটকে রাখে, মানে প্যারেগের মতো কিছুটা স্যার, হ্যাঁ। কাইন্ড অফ। আচ্ছা আমরা স্যার হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। স্যার আমি হার্টউড আর স্যাপউডটা অনেক ক্লিয়ার হতে পারিনি স্যার, একটু আচ্ছা যদি আবার বলতেন। আমি লাস্টে গিয়ে আবার বলতেছি, ঠিক আছে? জি স্যার। পুরো জিনিসটা হচ্ছে লাস্টে গিয়ে একটু পরেই বলবো, তখন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওকে স্যার। দেখেন এখনই ক্লিয়ার হবে, এখন আমরা হার্ডউড কি জিনিস এখন আমরা দেখতেছি। দেখেন dark colored portion of the tree surrounding the pith, almost dead portion of tree and does not take active part in its growth. ঠিক আছে, it provides strongest and durable timber for the various engineering purposes. মানে এইটা হচ্ছে পিতের চারপাশে যে ডার্ক কালারের পোর্শনটা থাকে গাছের, এটা যদি আমাদের পিত হয়, এই পিতের চারপাশে যে ডার্ক কালার পোর্শনটা থাকে এটাকে বলে কি, এটাকে বলে হচ্ছে হার্টউড। এবং এটা হচ্ছে অলমোস্ট ডেড পোর্শন গাছের, কারণ কি গাছের গ্রোথে এই হার্টউডটা কোনো রকমের কোনো কন্ট্রিবিউশন করে না। ঠিক আছে, স্যাপউড কন্ট্রিবিউশন করতেছে, এক বছর যাচ্ছে স্যাপউডের চারপাশে আরেকটা করে অ্যানুয়াল রিং ক্রিয়েট হচ্ছে, কিন্তু হার্টউডের গাছের গ্রোথে তেমন কোনো কন্ট্রিবিউশন নাই, সো এটাকে ধরা হয় যে অলমোস্ট একটা ডেড পোর্শন। আচ্ছা, ইট প্রোভাইডস স্ট্রংগেস্ট এন্ড ডিউরেবল টিম্বার ফর ভেরিয়াস ইঞ্জিনিয়ারিং পারপোজেস। মানে আপনি যদি আপনার ইঞ্জিনিয়ারিং পারপোজের জন্য যখন সবচেয়ে বেস্ট কোয়ালিটির টিম্বার দরকার, বা আপনার সবচেয়ে বেশি ডিউরেবল টিম্বার দরকার, তখন হচ্ছে এই হার্ডউডটাকেই আপনি চেষ্টা করবেন এজ এ টিম্বার হিসেবে ইউজ করার জন্য। গাছের এই পিতের চারপাশে যেই অংশটুকু আছে কাঠের, এটাই হচ্ছে কি আপনার সবচেয়ে বেস্ট। বোঝা গেছে? আচ্ছা এবার দেখেন যে স্যাপউড, লাইট কালার্ড উড লাইং বিটুইন হার্টউড এন্ড ক্যাম্বিয়াম লেয়ার। এখন হচ্ছে এই ক্যাম্বিয়াম লেয়ার কোনটা ছিল? ফুল অফ স্যাপের একটা লেয়ার ছিল বাঙ্কের ক্যাম্বিয়াম লেয়ার। পরেরটা, জি স্যার। এই ক্যাম্বিয়াম লেয়ার আর এই হার্টউডের মাঝখানে যেই গাছ মানে কাঠের যে অংশগুলো থাকে বা গাছের যে অংশগুলো থাকে, এটাকে বলা হচ্ছে কি স্যাপউড। ঠিক আছে, লাইট ইন ওয়েট এন্ড ইজ অফ রিসেন্ট গ্রোথ কন্টেইনিং এ লট অফ স্যাপ। যেহেতু এই স্যাপউডের লেয়ার গুলো হচ্ছে রিসেন্ট হইছে, মানে মাত্র হইছে, এগুলো কিন্তু নতুন, এগুলোর বয়স কম, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে স্যাপ থাকে যেগুলো এখনো শক্ত হয় নাই। তো দিস ইজ দ্য অ্যাক্টিভ পার্ট অফ দ্য উড এন্ড দাস হেল্পস ইন দ্য গ্রোথ ইন দ্য ট্রি। এবং এই লেয়ারটা কি অ্যাক্টিভ, এটা কিন্তু হার্ডউডের মতো ডার্ক কালার বা পুরাপুরি নিষ্ক্রিয় হয় নাই এখনো, কারণ এখানে কিন্তু এখনো স্যাপ আছে যেগুলো কাঠে কনভার্ট হওয়া বাকি আছে। এই স্যাপটাই তো আস্তে আস্তে শক্ত হয়ে কাঠে কনভার্ট হবে। জি হার্ডউডে কনভার্ট হয়, হ্যাঁ। যেটা হার্ডউডে কনভার্ট হবে, তো হার্ডউডে তো স্যাপ নাই বলতে গেলে, সব শুকায় শক্ত হয়ে গেছে। বাট জি স্যার। স্যাপউডে কি এখনো কিন্তু প্রচুর পরিমাণে স্যাপ আছে, এখনো তারা প্রাণবন্ত, এখনো তারা কনভার্ট হচ্ছে এই হার্ডউডে। সো এই স্যাপউড হচ্ছে কি, স্যাপউড আপনার এখনো অ্যাক্টিভ, এবং এরা কি করতেছে, এরা হচ্ছে গাছের গ্রোথে পার্টিসিপেট করতেছে। ওকে স্যার, বুঝছি। তারপর স্যার ক্যামব্রিয়ামটা কি স্যার তাহলে স্যাপউডে পরিণত হবে নাকি স্যার আস্তে আস্তে? হ্যাঁ ক্যাম্বিয়ামটাই স্যাপউডে পরিণত হবে, আর ক্যাম্বিয়াম নিজে হচ্ছে পুরাপুরি স্যাপের। ও স্যার। মানে ক্যাম্বিয়াম লেয়ারটা হচ্ছে আসলে একটা স্যাপের লেয়ার, এখানে আর কিচ্ছু নেই, শুধু স্যাপই আছে। ও স্যার ঠিক আছে, এই ক্যাম্বিয়াম আস্তে আস্তে মানে কনভার্ট হয়ে শক্ত হয়ে হয়ে স্যাপউডে কনভার্ট হচ্ছে, স্যাপউড আরো শক্ত হয়ে হার্ডউডে কনভার্ট হচ্ছে, হার্ডউড আরো শক্ত হয়ে পিতে কনভার্ট হচ্ছে, পিত ওই মাঝখানে কালো অংশটা। ঠিক আছে, এবার দেখেন যে ফেলিং অফ ট্রিজ, আমরা গাছ কাটবো কিভাবে। ঠিক আছে, নরমালি আজকে লাস্ট টপিক এটাই, মানে দেখাই শেষ করে দিব। দেখেন যে
কাটিং অফ ট্রিজ ইন অর্ডার টু গেট টিম্বার ফ্রম দ্যাম ইজ কল্ড ফেলিং অফ টিম্বার। মানে আমরা একটা বড় গাছ আছে মনে করেন, আমরা যদি মনে করেন এই গাছটা থেকে আমরা কাঠ চাই, তাহলে এই গাছটাকে প্রথমে কাটতে হবে না? জি স্যার। এই যে গাছটা কাটবো, এই মানে গাছ কাটার এই টার্মটাকেই হচ্ছে গিয়া বলে কি ফেলিং অফ টিম্বার। ঠিক আছে, দ্য ফলোইং ফ্যাক্ট শুড বি কেয়ারফুলি কনসিডার্ড while ফেলিং ট্রিজ। যখন আপনি একটা গাছ কাটবেন আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সিজন অফ ফেলিং, মানে আপনি কোন সময় গাছটা কাটতেছেন। দেখেন যে ট্রি শুড বি কাট অনলি ওয়েন স্যাপ ইজ নট অ্যাক্টিভ। মানে স্যাপ অ্যাক্টিভ থাকা মানে কি, স্যাপ কনভার্সন হচ্ছে বা কনভার্ট হচ্ছে ক্যাম্বিয়াম থেকে স্যাপউড, স্যাপউড থেকে হার্ডউড, হার্ডউড থেকে পিট। তো যখন হচ্ছে স্যাপগুলো অ্যাক্টিভ নাই, স্যাপগুলো হচ্ছে নিষ্ক্রিয়, তখন হচ্ছে গাছ কাটা উচিত। ঠিক আছে, এই সময়টা কখন? ইন মিড সামার, গ্রীষ্মকালের মাঝামাঝি, অথবা মিড উইন্টার, শীতকালের মাঝামাঝি আপনি গাছ কাটতে পারেন। ইন অটাম এন্ড স্প্রিং, মানে শরৎ এবং বসন্তকালে স্যাপ ইজ ইন ভিগোরাস মোশন, মানে স্যাপ হচ্ছে ভয়ঙ্কর ভাবে অ্যাক্টিভ থাকে। হেন্স ফেলিং শুড বি অ্যাভয়েডেড। যেহেতু এই শরৎ এবং বসন্তকালে স্যাপ অ্যাক্টিভ থাকে, সো আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন এই দুইটা সিজনে গাছ কাটা অ্যাভয়েড করি। ফর হিলি রিজিয়ন মিড সামার এন্ড ফর প্লেন এরিয়াস মিড উইন্টার আর প্রপার সিজন ফর ফেলিং ট্রিজ। মানে হচ্ছে আপনার যদি পাহাড়ি এলাকা হয় তাহলে আপনি গ্রীষ্মকালের মাঝামাঝি গাছ কাটতে পারেন, আর যদি ফ্ল্যাট ল্যান্ড হয় মানে সমতল জায়গা হয় তাহলে আপনি কি শীতকালের মাঝামাঝি গাছ কাটতে পারেন। কারণ তখন কি, তখন হচ্ছে এই স্যাপ গুলো অ্যাক্টিভ থাকে না। আমরা অ্যাভয়েড করব কি অটাম আর হচ্ছে স্প্রিং অ্যাভয়েড করব গাছ কাটার জন্য। ওকে স্যার, বুঝছি। স্যার এজ অফ ট্রি, ট্রি শুড বি ফেলড অনলি ওয়েন ইট হ্যাজ জাস্ট অ্যাটেইনড ম্যাচিউরিটি। মানে গাছটা কখন কাটতে হবে? ম্যাচিউর হওয়ার সঙ্গে সঙ্গে কাটতে হবে। আন্ডার এজ ট্রি, মানে যেগুলো হচ্ছে এখনো ম্যাচিউর হয় নাই, বয়স কম, উড ইল্ড মোর অফ স্যাপউড। আপনি যদি আন্ডার এজ বা ইম্যাচিউর গাছ কাটেন আপনি দেখবেন যে স্যাপউড বেশি পাচ্ছেন, হার্ডউড কম পাচ্ছেন। বাট একটা গাছের সবচেয়ে ডিউরেবল এবং স্ট্রংগেস্ট পোর্শন কোনটা, স্যাপউড না হার্ডউড? হার্ডউড স্যার। হার্ডউড। আপনার তো ডিজায়ারেবল হচ্ছে আমি যেন হার্ডউড বেশি পাই। আপনি যদি আন্ডার এজ বা মানে অপ্রাপ্ত বয়স্ক গাছ কাটেন তাহলে দেখবেন যে হার্ডউডের বদলে স্যাপউড বেশি পাচ্ছেন। while overage trees develop certain defects in the hardwood। আবার যদি অতিরিক্ত বয়স্ক হয়ে যায়, মনে করেন যে ম্যাচিউর হওয়ার পরে মানে বেশি বয়স হয়ে গেছে, তাহলে যেটা হবে হার্ডউডের মধ্যে নানা রকমের ডিফেক্ট দেখা যাবে, পোকা খেয়ে ফেলছে বা নষ্ট হয়ে গেছে, এরকম নানা রকম ডিফেক্ট দেখা যাবে। তো যেটা করতে হবে ম্যাচিউর হওয়ার সঙ্গে সঙ্গেই, মানে ম্যাচিউর হওয়ার আগেও কাটা যাবে না, বেশি পরেও কাটা যাবে না, জাস্ট ম্যাচিউরিটি অ্যাটেইন করার সঙ্গে সঙ্গে কি করতে হবে? কাটতে হবে। কাটতে হবে। আচ্ছা, এবার দেখেন যে মেথড অফ ফেলিং ট্রিজ, যে গাছ আমরা কিভাবে কাটবো। ফেলিং শুড বি এন্ট্রাস্টেড টু অ্যান এক্সপেরিয়েন্স পারসন বিফোর ফেলিং। স্লোপ অফ দ্য ট্রি ইজ অ্যাসেসড and cut is given to the stem on the side of the slope of the tree। আচ্ছা, প্রথমে হচ্ছে একটা গাছ যখন কাটে তখন হচ্ছে দেখে যে গাছটা কি আসলে এভাবে স্লোপ হয়ে আছে নাকি এইভাবে স্লোপ হয়ে আছে। হয় ডান দিকে থাকবে নাহলে বাম দিকে থাকবে। জি স্যার। আচ্ছা, যেই দিকে স্লোপ হয়ে আছে, মনে করেন গাছটা হচ্ছে ডান দিকে এরকম কাত হয়ে আছে, তো আমার জন্য সুবিধা কি, গাছটাকে ডান দিকে ফালানো সুবিধা না? জি স্যার। তো ডান দিক বরাবর এরকম একটা এই কাণ্ড এদিকে একটা কাটে, মানে কি বলবো এটারে বলা হচ্ছে কি আপনার এন্ড কাট ইজ গিভেন, মানে এই বরাবর হচ্ছে গাছটাকে কাটে যেন এটা এদিকে পড়ে যেতে পারে। আচ্ছা, অ্যাজ নিয়ার টু দ্য গ্রাউন্ড এজ পসিবল, মাটি যতটা কাছাকাছি সম্ভব, মানে উপর দিকে কিন্তু এটা কাটে না, কাটে কোন দিকে, নিচের দিকে কাটে। নিচের দিকে। কাট ইজ মেড অন দ্য অপোজিট সাইড অফ দ্য স্লোপ টু ফেল দ্য ট্রি। এদিকে একটা কাটলো, আবার উল্টা দিকে এদিক বরাবর কাটে। ঠিক আছে, এই এদিক বরাবর দেখবেন করাত দিয়ে কাটতে থাকে, ফার্স্টে এদিক বরাবর কাটলো তারপর এদিক বরাবর কাটে, তাহলে গাছটা কোন দিকে পড়বে? ডান দিকে স্যার। এদিকে পড়বে। এখন ইফ দ্য ট্রি ইজ টু বি ফেলড এগেইনস্ট দ্য ডিরেকশন অফ দ্য স্লোপ, যদি আমি স্লোপ যেদিকে এদিকে না ফালায় উল্টা দিকে ফালাতে যাই, তখন কি করে? ropes are tied to the tree and pulled to the direction of felling by giving suitable cut to the stem। তো দড়ি দিয়ে বাইন্দা দেখবেন যে এরকম কিছু লেবার নেয়, তার হচ্ছে কি করে দড়ি ধরে টানে, দেখছেন না গাছ কাটার সময় টানে যে দড়ি দিয়ে, দড়ি দিয়ে টাইনা হচ্ছে কি করে এদিকে ফালায়। আচ্ছা, আরেকটু জাস্ট আজকে দেখি আরো 10 মিনিট টাইম স্যার। আছে। আমরা যদি স্যার মানে স্লোপের অপোজিটে ফালাইতে চাই তাহলে স্যার আমরা যখন এখানে দেখলাম স্যার এখানে ডান দিকে স্লোপ ছিল এই কারণে আমরা ডান দিকে প্রথমে এটা কাটলাম। হ্যাঁ, যদি স্যার বাম দিকে ফালাইতে চাইতাম তাহলে কি স্যার বাম দিকে আমাদের কাটতে হতো নাকি স্যার? বাম দিকে যদি ফালাতে যেতাম তাহলে সম্ভবত এটাকে কিভাবে দাঁড়ায় চিন্তা করি, যদিও গাছ কাটা সামনাসামনি খুব একটা দেখি নেই।
হয়তো এইভাবে কাটতো, মানে এই বরাবর একটা কাট দিত, তারপর কি এই বরাবর কাটতো। জি স্যার হ্যাঁ ওকে স্যার ওকে। একদিকে কাটলে আর আরেক দিক দিয়ে ফালায়, টান দে তুলি দিয়ে। প্র্যাকটিক্যালি দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হবে হয়তো আমাদের। আচ্ছা দেখেন, কনভার্সন অফ টিম্বার, the process by which timber is cut and sawn into suitable marketable size is known as conversion of timber. এই যে আপনি গাছের গুড়িগুলা পাচ্ছেন, রাফ টিম্বার পাচ্ছেন, এই রাফ টিম্বারটাকে কি করা হচ্ছে, বিভিন্ন সুইটেবল সাইজে কাটা হচ্ছে। আফটার ফেলিং, স্টেমস এন্ড ব্রাঞ্চেস অফ ট্রি আর কাট ইনটু লবস অফ সুইটেবল লেন্থ। এই গাছের যে কাণ্ড বা ব্রাঞ্চ গুলো আছে, শাখা প্রশাখা গুলো আছে, এগুলাকে বিভিন্ন সুইটেবল লেন্থে ছোট ছোট লগে কনভার্ট করে। মানে বড় একটা গাছের কাণ্ডকে যদি আমি এরকম ছোট পিস পিস করি, মনে করেন আমি এটাকে কাইটা এরকম ছোট ছোট পিস পিস করলাম, এগুলোকে কি বলে, এগুলোকে বলা হচ্ছে লগ, উডেন লগ, ঠিক আছে। The logs are then transported into the sawmill and converted into marketable section. তো এই লগ গুলাকে এরপর হচ্ছে সমিলে বা কাঠ মারাই যে মানে আপনার কাট কাটার স্যার ওইগুলাতে নিয়ে গিয়ে হচ্ছে বিভিন্ন শেপে কনভার্ট করে মার্কেটেবল মানে বাজারে বিক্রি করতে পারবে বা কমার্শিয়ালি ইউজ করতে পারবে, এরকম বিভিন্ন সাইজে কনভার্ট করে। তো কাটে কি হবে, কাঠের বিভিন্ন ধরনের কাটার মানে ওয়ে আছে বা বিভিন্ন শেপ আছে। প্রথমে দেখেন যে অর্ডিনারি সয়িং আর ক্রস সয়িং, মানে হচ্ছে এই যদি আপনার একটা কাঠের গুড়ি হয়, এটা কি এইভাবে লম্বা লম্বি এইভাবে কাটে, ঠিক আছে। এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে ক্রস সয়িং। অর্ডিনারি সোয়িং ক্রস আচ্ছা সোয়িং। এরপরে আমি ছবি দেখলে আরো কি হবে, এরপর দেখেন রেডিয়াল আর রিফট সয়িং। রিফট সয়িং এ কেমনে কাটে বলেন তো, রেডিয়াস বরাবর রেডিয়াল কাটে, মানে এই স্যার প্রস্থ বরাবর। এই এই এভাবে কাটে রেডিয়াস বরাবর, ঠিক আছে। জি স্যার ট্যানজেনশিয়াল অর স্ল্যাশ সয়িং, এটা কেমনে কাটবে, এটা অনেকটা ক্রস সয়িং এর মতোই, এই মানে ট্যানজেন্ট বরাবর স্পর্শক বরাবর কাটে, ঠিক বুঝছি আছে। স্যার। মানে এই বরাবর কাটলো, এই বরাবর কাটলো, এই বরাবর কাটলো। আচ্ছা তারপর কোয়ার্টার সোয়িং, কোয়ার্টার সোয়িং কি করে, পুরা গাছটাকে হচ্ছে চারটা ভাগে ভাগ করে এরকম, ঠিক আছে, চারটা ভাগে ভাগ করে এই ভাগ বরাবর কাটে। তারপর কম্বিনেশন অফ সোয়িং, মানে হচ্ছে উপরের কয়েকটা প্যাটার্ন একসাথে কম্বাইন করে আমরা জেলে গাছ কাটতে পারি। বোঝা গেছে? স্যার বুঝে স্যার একটা কোশ্চেন ছিল করবো? হ্যাঁ বলেন। স্যার আমরা যদি ধরেন আমাদের হার্ড উডটা দরকার, হ্যাঁ আমাদের স্ল্যাব উডটা দরকার নাই, মানে দরকার মানে বলতে স্যার মানে বিমে বা কলামে দেওয়ার জন্য প্রয়োজন নাই, আমাদের হার্ড উডটা দরকার, তখন তো স্যার আমাদের শুধু হার্ড উডটা বাইর করতে হবে আলাদাভাবে, হ্যাঁ হ্যাঁ তখন ওইগুলা বাকি সবগুলা বাদ দিতে হবে না? হ্যাঁ, যদি ওরকম আমি বাদ কেন দিব, আমি অন্য কোনো পারপাস ইউজ করতে পারি স্যার সাপোর্ট মানে গুলোকে। ওইটা থেকে আলাদা করতে হবে, তাই তো স্যার? হ্যাঁ 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 আলাদা করতে হবে। এই তাহলে সব বলেন তো, মিলে কেটে কেটে আলাদা করে। তাহলে বলেন তো যদি এরকম করা লাগে যে আমি আমার হার্ডউডটাকে আলাদা করে ফেলতে যাচ্ছি, যেখানে কোনো সফটউড থাকবে না, তাইলে এখানে কোন ধরনের মানে কাটিং প্রসেস, অর্ডিনারি স্যার, অর্ডিনারিটা লাগবে। কেমন অর্ডিনারি, অর্ডিনারি হইলে তো আমার স্যাপউড আর হার্ডউড একসাথে হয়ে যেতেছে। আমি যদি স্যার এইভাবে প্রথম কাটি, আমি যদি এইভাবে কাটি, তাহলে দেখেন এখানে তো এভাবে একসাথে হয়ে যাচ্ছে, মাঝখানে জি স্যার। আমাদের স্যাপউডও মানে হার্ডউডও আছে, সাইডে স্যাপউডও আছে। ও স্যার আমরা বুঝতে যদি পারছি স্যার। নেই স্যার আমি তাহলে যদি এভাবে ট্যানজেন্ট। কাটি, এই কোয়ার্টার বরাবর 4 ভাগে ভাগ করি, তাও তো প্রবলেম হচ্ছে। মানে স্যার ট্যানজেন্ট বরাবর কাটতে হবে স্যার। ট্যানজেন্ট বরাবর কাটলে হয়তো মানে এভাবে যদি সাইড বরাবর থেকে কাটতে কাটতে ভিতরের দিকে আগাই, তাইলে হয়তো আলাদা করা সম্ভব হবে, ঠিক আছে। জি স্যার। আর জি এটা স্যার বুঝছি স্যার। এই লাস্টের ছবিটা কিন্তু ট্যানজেন্টের ছবি না, এটা কিন্তু রিফ বা রেডিয়াল সয়িং এর ছবি, রেডিয়াস বরাবর কাটছে, ঠিক আছে। জি স্যার। জি স্যার। আবার ভাইবেন না যে এটা ট্যানজেন্ট বরাবর কাটছে, লাস্টের ছবিটা হচ্ছে রিফ বা রেডিয়াল সয়িং। তাহলে ওকে মোটামুটি স্যার বুঝতে পারছি গাছ কিভাবে কাটতে হয় বা সয়িং এর কি কি উপায় আছে। জি স্যার। জি স্যার। তাহলে গাছ কাটা হ্যাঁ আজকে ইঞ্জিনিয়ারিং। আর আজকে আর না স্যার। হ্যাঁ হ্যাঁ তাহলে মনে থাকবে যে সোয়িং অফ টিম্বার কি, অর্ডিনারি, ক্রস সোয়িং, রেডিয়াল অর রিফট সোয়িং, ট্যানজেনশিয়াল অর স্ল্যাশ সোয়িং, কোয়ার্টার সোয়িং, আর কি কম্বিনেশন সোয়িং। কম্বিনেশন সোয়িং। আশা করি নামগুলো আপনাদের মনে থাকবে, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা সুতরাং অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। স্যার জানুয়ারি 16 তারিখের পরে কি ভার্সিটি খুলতে পারে এমন কোনো? এমন কিছু জানি না, তবে সম্ভবত আপনাদের ফাইনাল পরীক্ষা এবার মানে ভার্সিটিতেই হবে ইনশাল্লাহ, আশা করতেছি, ইনশাআল্লাহ। আল্লাহ যদি সিচুয়েশন নর্মাল রাখে আর কি। আচ্ছা আপনাদের নেক্সট উইকে শনি সোম বুধ এই 3টা ক্লাস হাফিজ স্যার নেওয়ার কথা না?
জি স্যার নেওয়ার কথা স্যার স্যার জি স্যার স্যার বোধহয় মানে একটু ট্যুরে যাবে মনে হয় ট্যুরে যাবে, তো আমি হচ্ছে আমার আর 2টা ক্লাস লাগবে, ঠিক আছে? জি স্যার আমি শনিবার একটা ক্লাস নিব, সোমবার একটা ক্লাস নিব, আর আমি বুধবার একটা ক্লাস টেস্ট নিব। ওকে স্যার। বুধবারে ক্লাস টেস্ট নিব আমি একটা। ক্লাস স্যার টেস্ট? ক্লাসের টপিকসটা কি স্যার? টপিকটা হচ্ছে কম্পিউটার মিক্স ডিজাইনের উপরে, ওই যে বড় ম্যাথটা আছে না? জি স্যার ওইটার উপরে 14 ওইটার নম্বর উপরে। লেকচার। জি স্যার ওকে স্যার। আমাদের অ্যাটেন্ডেন্স শিটটা কোথায় রাখলাম? স্যার এক্সামটা কি ক্লাস টাইমে হবে না? ক্লাস টাইমে 12টা থেকে নিব। ওকে সাফি স্যার হচ্ছে আপনাদের শনি সোম বুধ 12টা থেকে ক্লাস নেয় না? জি স্যার শনি সোমবার 12টা থেকে হ্যাঁ, ক্লাস। আমিও 12টা থেকে নিব বুধবারে। নেক্সট বুধবার হচ্ছে। ঠিক আছে, একটু আইডি গুলো বলেন তো। ইসমাইল আছেন? তানবীর আছে স্যার মনে হয়। অ্যাটেন্ডেন্স শিটটা অন হচ্ছে, একটু টাইম লাগতেছে। একবার অ্যাটেন্ডেন্স শিটে তুলে ফেলি। রোল নাম্বার 1 তানবীর। স্যার এখানে তো আছে স্যার। তানবীর আপনি কি আমার মতো শুনতেছেন? তানবীর। আচ্ছা, রোল নাম্বার 2 ইসমাইল। 2 না স্যার 3। 3 ইসমাইল আছেন। রোল নাম্বার 4 ফয়েজ। জি স্যার। রোল নাম্বার 6 ফাহাদ। ইয়েস স্যার। রোল নাম্বার 7 স্পন্দন। স্পন্দন শাহ আছেন? অনলাইনে আছে? না স্যার ও অনলাইনে নাই স্যার। আচ্ছা তাহলে অ্যাবসেন্ট। রোল নাম্বার 8 শাহপরান। জি স্যার। রোল নাম্বার 9 মাহমুদ। ইয়েস স্যার। রোল নাম্বার 10 সামিয়া। Yes, sir. 12 আলামিন। Yes, sir. 19 নাইম। ইয়েস স্যার। 15 জিসান। ইয়েস স্যার। 21 ইফতি আহমেদ ভুইয়া। নাই তো ক্লাস করে না কেন? রোল নাম্বার 3 হাসিবুল ইসলাম সেলিম। জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আপনাদের সাথে শনিবার দিন 12টার সময় ইনশাআল্লাহ তাহলে আবার নেক্সট ক্লাস হবে। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।